আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার কম খরচে সেরা অনলাইন কোর্স। কারণ তোমরা এই কোর্সে 1300+ রেকর্ডেড ভিডিওস পাবে, 300+ চ্যাপ্টার এখানে কভার করা আছে। টোটাল কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে 950+, যেটা ডব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু 100% সিলেবাস কভার করা আছে এই কোর্সের মধ্যে। এবং এখানে আরও যে সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালো করে যদি ফলো করো, ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামের জন্য অন্য কিছু আর ফলো করতে হবে না। এখানে আমরা 4টে সাবস্ক্রিপশন মডেলে তোমাদেরকে এনরোলমেন্ট করানো হচ্ছে। তোমরা ডিটেলস যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ভালো করে ফলো করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো আজকের যে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে যে ক্লাসটি নেওয়া আছে সেটা আমরা শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো অলরেডি তোমরা জানো যে আমাদের জেনারেল সায়েন্স ফর ডব্লিউবিসিএস এর উপর একটা সিরিজ চলছিল 1000 এমসিকিউ সিরিজ। তো আজকে সেই সিরিজের আমরা 9th সেটটা নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন্স আছে উইথ এক্সপ্লেনেশন। তো সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাতে যেন তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ক্লিয়ার? তাহলে চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া কি আছে, অ্যাডভেন্টিশিয়াস রুটস ডেভেলপ ফ্রম ড্যাশ। কোন জায়গা থেকে অ্যাডভেন্টিশিয়াস রুটস ডেভেলপ করে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে পেরিসাইকেল অর ইন্টারফ্যাসিকুলার প্যারেনকাইমা। তো একটু দেখে নিই এর ব্যাপারে। অ্যাডভেন্টিশিয়াস রুটস অ্যারাইভস আফটার ইনজিউরিটি রুটস অর ফ্রম মেন স্টেম, ব্রাঞ্চ অর আদার টিস্যু। অ্যাডভেন্টিশিয়াস রুটস ডেভেলপ ফ্রম preformed roots primordia or from induced primordia by division of parenchyma cell, similar to the process of initiation of normal lateral roots. তো অ্যাডভেন্টিশিয়াস রুটস জেনারেলি কোথা থেকে গ্রো করে সেটা হচ্ছে যদি কোনো মেন রুটস, যদি প্লান্টের যদি মেন রুটসে যদি কোনো ইনজুরি হয় সেখান থেকে অ্যাডভেন্টিশিয়াস রুটস গ্রো করতে পারে। অথবা অনেক সময় অ্যাডভেন্টিশিয়াস রুটস কোথায় গ্রো করে, ব্রাঞ্চ এবং মেন স্টেম অথবা কোনো টিস্যু থেকেও অ্যাডভেন্টিশিয়াস রুটস গ্রো করে। নর্মাল যে ল্যাটারাল রুটস হয় সেই ল্যাটারাল রুটসে যখন সেল ডিভিশনের মাধ্যমে যে তোমার রুটস তৈরি হয় বা রুটস গ্রো করে, সিমিলারলি নর্মাল যে প্যারেনকাইমাস সেল হয় সেই নর্মাল প্যারেনকাইমাস সেলে যদি সেল ডিভিশন হয় সেই সিমিলার সেল ডিভিশনের প্রসেস দিয়েও কিন্তু তোমার অ্যাডভেন্টিশিয়াস রুটস ডেভেলপ হয় প্লান্টসের মধ্যে। ক্লিয়ার? আর অ্যাডভেন্টিশিয়াস রুটস কী অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গাছের এক্সট্রা সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু সেই রুটসগুলো গ্রো হয়, তো সেইগুলোকে বলা হয় কি অ্যাডভেন্টিশিয়াস রুটস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, উইল্টিং ইন প্লান্টস অকার বিকজ অফ ড্যাশ। তো অ্যাকচুয়ালি উইল্টিং মানে হচ্ছে গরমকালে দেখবে গাছ কি হয় একটু ঝিমিয়ে পড়ে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে কি উইল্টিং। তো উইল্টিং ইন প্লান্ট অকার বিকজ অফ ড্যাশ, উইল্টিং গাছে যে উইল্টিং হয় গরমকালের সময় বা খুব রোদ হয় কি হয় গাছগুলো নেতিয়ে যায়, তো সেটাকে বলা হয় উইল্টিং। তো এটা কী কারণে হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে দ্য ব্লকেজ অফ জাইলেম। জাইলেম ব্লক হওয়ার কারণে কি হয় গাছের মধ্যে জলের যে সাপ্লাই হয় সেই সাপ্লাইটা প্রপারলি প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারে না, ঠিক আছে? কারণ কি জাইলেম এবং ফ্লোয়েম এই দুটো হচ্ছে কি ভাস্কুলার বান্ডেল। তো জাইলেম কি করে কন্ডাকশন অফ ওয়াটার করে ফ্রম রুটস টু এরিয়াল পার্টস অফ দ্য প্ল্যান্ট, এবং ফ্লোয়েম কি করে ফ্লোয়েম কন্ডাক্ট ফুড ফ্রম এরিয়াল পার্টস অফ দ্য প্ল্যান্ট টু ইচ অ্যান্ড এভরি পার্ট অফ দ্য প্ল্যান্ট, মানে লিভস থেকে গোটা গাছের মধ্যে খাবার ট্রান্সফার করে ফ্লোয়েম, জাইলেম কি করে ওয়াটার। তো জাইলেম ব্লক হওয়ার কারণে কি হয় গাছের প্রত্যেকটা জায়গায় জল ঠিকভাবে পৌঁছাতে পারে না, আর এই কারণে কিন্তু কি হয় তোমার উইল্টিং হয়। ক্লিয়ার? এটা দেখে নিয়ে আপনি, উইল্টিং ইজ এ লস অফ রিজিডিটি অফ নন উডি পার্টস অফ প্ল্যান্ট। দিস অকার when the turgor pressure is non-lignified plant cell falls towards zero as a result of diminished water in the cell. Wilting also serves to reduce water loss and it makes the leaves expose less surface area. ঠিক আছে? তো যেটা আমি বললাম যে উইল্টিং হচ্ছে কি প্রপার অ্যামাউন্ট অফ জল যদি চারদিকে না পৌঁছাতে পারে, অ্যাকচুয়ালি কি হয় ট্রান্সপিরেশন হয়, গরমকালে প্রচুর পরিমাণে ট্রান্সপিরেশন হয়। ট্রান্সপিরেশন হওয়ার কারণে কি হয় অনেক জল কি হয় লিভসের স্টমেটা থেকে বেরিয়ে যায়, আর এই কারণে কি হয় তোমার গাছের প্রচুর পরিমাণে জল প্রয়োজন হয়। আর সেই সময় কি হয় জাইলেমে কি হয় কোনো কারণে ব্লকেজ হয়ে যায়, ব্লকেজ হওয়ার পর কি হয় গাছগুলো প্রপার অ্যামাউন্ট অফ জল প্রত্যেকটা জায়গায় পায় না, আর এই জন্য নিজের সারফেস এরিয়াসটাকে এক্সপোজ যে সারফেস এরিয়া থাকে সেটাকে লেস করার জন্য বা রিডিউস করার জন্য গাছগুলোর মধ্যে কী হয় উইল্টিং জেনারেলি হয়ে যায়।
ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ব্যাকটেরিয়া ডু নট নিড সানলাইট টু গ্রো বিকজ, ব্যাকটেরিয়াদের কি হয়, সানলাইট লাগে না গ্রো করার জন্য, সেটির রিজন কি? সঠিক উত্তর এর অপশন এ, দে প্রিপেয়ার দেয়ার ফুড উইদাউট দ্য হেল্প অফ সানলাইট। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া কি করে, নিজের খাবার নিজেই তৈরি করে উইদাউট দ্য হেল্প অফ সানলাইট। ব্যাকটেরিয়া ডু নট নিড সানলাইট টু গ্রো বিকজ দে প্রিপেয়ার দেয়ার ফুড without the help of light. They use inorganic molecules as a source of energy and convert into organic substance. ব্যাকটেরিয়া কি হয়, লাইট ওদের লাগে না, তারা কি করে, তারা ইউজ করে ইনঅর্গানিক মলিকিউলসগুলোকে ইউজ করে অ্যাজ আ সোর্স অফ এনার্জি, আর সেগুলোকে কনভার্ট করে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে। দে অবটেন এনার্জি ফ্রম অক্সিডেশন অফ অর্গানিক সাবস্টেন্স, ওরা এনার্জি কোথা পায়, অর্গানিক সাবস্টেন্সের অক্সিডেশন করে তারা কিন্তু এনার্জি অবটেন করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, which of the following one of the following weeds is effective in controlling water pollution causes by industrial effluents? তো এগুলোর মধ্যে কোন জিনিসটি ইন্ডাস্ট্রিয়াল যে পলিউশন হয় বা নর্মাল যে ওয়াটার পলিউশন হয় সেটাকে কন্ট্রোল করতে হেল্প করে, কোন ধরনের উইডস? তো এর সঠিক উত্তরে যাবে অপশন সি, ওয়াটার হাইসেন্থ। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় টেরার অফ বেঙ্গল বা বেঙ্গল টেরার, ঠিক আছে, এমনি একটা কিছু ওয়াটার, আইদার টেরার অফ বেঙ্গল বা বেঙ্গল টেরার, এমনি বলা হয় ওয়াটার হাইসেন্থকে। তো দেখে নিই এরপরে, ওয়াটার হাইসেন্থ ইজ ইউজড ফর পিউরিফাইং নট অনলি ডোমেস্টিক ওয়াটার ওয়েস্ট বাট অলসো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার। নর্মাল যে ডোমেস্টিক ওয়েস্ট ওয়াটার হয় সেটাকে পিউরিফাই করে তার সাথেও ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটারকেও পিউরিফাই করে ওয়াটার হাইসেন্থ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য জাইলেম ইন দ্য প্লান্ট আর রেসপন্সিবল ফর ড্যাশ। আগেই বললাম একটা কোশ্চেন যখন এক্সপ্লেনেশন দিচ্ছিলাম, তো গাছে কি হয়, ভাস্কুলার বান্ডেল আর জাইলেম ফ্লোয়েম। তো জাইলেমের কাজ হচ্ছে কি, ট্রান্সপোর্ট ওয়াটার, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় ওয়াটারকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে জাইলেম। Xylem is one of the two type of categories of transport tissue in vascular plant, phloem being the other. Together with phloem tissue that conduct sugar from the leaves to the rest of the plant, xylem is found to an vascular plant. The basic function of xylem is to transport water from roots to shoot and leaves, but it also transports some dissolved nutrients. জলের সাথে সাথে xylem কিন্তু আরো কিছু dissolved nutrientsও ট্রান্সফার করে গোটা গাছের মধ্যে। ক্লিয়ার? আর phloem কি করে, খাবার। নেক্সট কোশ্চেন কি আছে, which among the given correctly explain the phenomenon of test tube baby? এগুলোর মধ্যে কোন অপশনে টেস্ট টিউব বেবির কারেক্ট এক্সপ্লেনেশন দেওয়া আছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে when the fertilization is external and development is internal. তো টেস্ট টিউব বেবির যে প্রসেস সেটাকে বলা হয় কি, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। এখানে অ্যাকচুয়ালি কি হয়, মেল স্পার্ম এবং ফিমেল ওভা এই দুটোকে নিয়ে এক্সটার্নাল ফার্টিলাইজেশন করা হয় আর্টিফিশিয়াল একটা কন্ডিশনে। তখন যখন সেটা জাইগোট ফর্মেশন হয়ে যায় বা যখন ফার্টিলাইজেশন হওয়ার পর জাইগোট হয়ে যায় তখন সেটাকে ফিমেল ইউট্রাসেটাকে ট্রান্সফার করে দেয়। তাহলে ফার্টিলাইজেশনটা কী হয়, এক্সটার্নাল হয়, আর ডেভেলপমেন্টটা কী হয়, ওমসে হয়, ইন্টারনাল অফ ফিমেল তোমার ইউট্রাস, সেটাকে বলে ইন্টারনাল। তো এক্সটার্নাল ফার্টিলাইজেশন, ডেভেলপমেন্ট ইন্টারনাল, এটা হচ্ছে ইনভিট্রো বা টেস্ট টিউব বেবির কন্ডিশন। এক্সপ্লেনেশনে দেখো, when the fertilization is external and development is internal, in vitro fertilization is a process by which egg is fertilized by sperm outside the body. In vitro test tube baby is born from the in vitro fertilization. আশা করছি বুঝতে পারলে জিনিসটা। when a woman natural cycle is monitored to collect the naturally selected ovum for fertilization, it is known as natural cycle IVF. The fertilized egg is then transferred to the patient uterus with the intention of establishing a successful pregnancy. যেটাই বললাম, এক্সটার্নাল ফার্টিলাইজেশন করা হয় ফিমেল ওভা এবং মেল স্পার্ম একটা আর্টিফিশিয়াল কন্ডিশনে। তখন যেটা জাইগোট ফর্ম হয়ে যায় ফার্টিলাইজেশন করার পর, সেই জাইগোটটাকে ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয় ফিমেল ইউট্রাসের মধ্যে, সেখানে কি হয়, ডেভেলপমেন্ট হয়। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন কি আছে, ইন দ্য আই ডোনেশন হুইচ পার্ট অফ আই ইজ ট্রান্সপ্লান্টেড ফ্রম দি ডোনার? যখন আই ট্রান্সপ্লান্ট করা হয় তো ডোনার আয়ের কোন পার্টটি সেটাকে ডোনেট করে?
সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে কর্নিয়া। ক্লিয়ার? অ্যাকচুয়ালি যখন আই ডোনেশন করা হয় তখন পেশেন্ট যে পার্টটা ডোনেট করে চোখে সেটা হচ্ছে কর্নিয়া। Cornea transplant is the surgical procedure which replaces a disc-shaped segment of an impaired cornea with similarly shaped piece of the health donor cornea. More than 90% of the corneal transplantation is carried out successfully and help restore vision in people with corneal blindness. Actually যখন ট্রান্সপ্ল্যান্ট হয় চোখ তখন কি হয়, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হয়। এটা একটা সার্জিক্যাল প্রসেসের মাধ্যমে হয়, কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হয়। আর 90%-এর ক্ষেত্রে দেখা গেছে যে ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পর সাকসেসফুলি যার অপারেশন যদি সব ঠিকঠাক হয়ে যায় তাহলে সে ভিশন ইজিলি পেয়ে যায়। ঠিক আছে, যে কর্নিয়াল যে ব্লাইন্ডনেস থাকে সেটা থেকে তারা রেকটিফাই হয়, নর্মাল ভিশন তারা পেয়ে যায়। ক্লিয়ার? বুঝা গেলে? তো এটি জেনে রাখো যে ট্রান্সপ্ল্যান্ট যখন হয়, চোখ যখন ট্রান্সপ্ল্যান্ট হয় তখন কর্নিয়াটা ট্রান্সপ্ল্যান্ট করা হয়। বুঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, লোকোমোটরি অর্গান অফ আ স্টারফিশ ইজ। তো স্টারফিশের কোন অর্গানটি হচ্ছে লোকোমোটরি অর্গান? অ্যাকচুয়ালি আমরা অ্যামিবা যে দেখেছি, অ্যামিবা হচ্ছে কি সিউডোপোডিয়া, যে মুভমেন্টটাকে বলে সিউডোপোডিয়া। তো স্টারফিশের কোনটা হচ্ছে তার লোকোমোটরি অর্গান? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে টিউব ফিট। Starfish carry out movements with the help of tube feet that are part of water vascular system. Apart from their function of locomotion, the tube feet act as accessory gills. তো স্টারফিশ যে মুভমেন্টটি করে সেটা কিসের সাহায্য করে? সেটা হচ্ছে টিউব ফিটের সাহায্যে করে। আর টিউব ফিটটি তাদের যে শরীরের মধ্যে থাকে সেটা লোকোমোশন করতে হেল্প করে, মুভমেন্ট করতে হেল্প করে, তার সাথে সেই টিউব ফিটটা কিন্তু অ্যাক্ট করে অ্যাজ আ অ্যাসেসরি গিলস হিসেবে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, দ্য জেনেটিক ম্যাটেরিয়াল দ্যাট কন্টেন্ট অল দ্য ইনফরমেশন নিডেড ফর দ্য ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সিস্টেন্স অফ অ্যান অর্গানিজম ইজ। তো কোন জেনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে সমস্ত ধরনের ইনফরমেশন থাকে যেগুলো হেল্প করে কোনো অর্গানিজমের ডেভেলপমেন্ট এবং এক্সিস্টেন্সটার ব্যাপারে তার একটা ইনফরমেশন পাওয়ার জন্যে? তো সেই জেনেটিক ম্যাটেরিয়ালটির নাম কি? অবভিয়াসলি সেটা হয়ে যাবে অপশন ডি রাইবো নিউক্লিক অ্যাসিড, মানে ডিএনএ। ক্লিয়ার? ডিএনএর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি কি হয়, একটা বংশ পরম্পরা কিন্তু আমরা সেখান থেকে ইজিলি সেটা থেকে আমরা বার করতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে, তো ডিএনএ যার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, সেখান থেকে আমরা কিন্তু আমাদের যে বংশের আমরা সেখান থেকে ইনফরমেশন বা যদি কোনো এক্সিস্টেন্স যদি আমরা পেতে চাই সেখান থেকে আমরা ইজিলি বার করতে পারবো ডিএনএ থেকে। ক্লিয়ার? তো ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ফর্ম দ্য জেনেটিক ম্যাটেরিয়াল ফর অলমোস্ট অল অর্গানিজম অন দ্য প্ল্যানেট উইথ দ্য এক্সেপশন অফ সাম ভাইরাসেস দ্যাট রিপ্লেস ডিএনএ উইথ আরএনএ অর রাইবো নিউক্লিক অ্যাসিড অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল। ক্লিয়ার? সারা পৃথিবীতে ম্যাক্সিমাম যে সমস্ত লিভিং অর্গানিজম আছে তাদের মধ্যে কিন্তু ডিএনএ পাওয়া যায়, এক্সেপ্ট কিছু ভাইরাস আছে তাদের মধ্যে তারা কি করে, ডিএনএটাকে রিপ্লেস করে আরএনএর সাথে, ঠিক আছে, রাইবো নিউক্লিক অ্যাসিডের সাথে তারা রিপ্লেস করে। বাকি ম্যাক্সিমাম যে সমস্ত লিভিং অর্গানিজম আছে আমাদের আর্থের প্ল্যানেটে, প্রত্যেকটি অর্গানিজমের মধ্যে কিন্তু ডিএনএ আছে। সেই ডিএনএ থেকে কিন্তু আমরা প্রত্যেকটা ইনফরমেশন, তার ডেভেলপমেন্ট, তার এক্সিস্টেন্স, সমস্ত জিনিস কিন্তু সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, প্ল্যান্ট অ্যাবজর্ব মোস্ট অফ ওয়াটার নিডেড বাই দেম থ্রু দেয়ার ড্যাশ। গাছ যে জলটি অ্যাবজর্ব করে, তো ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ জল তারা কোন জায়গা থেকে অ্যাবজর্ব করে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে রুট হিয়ার। দ্য বাল্ক অফ ওয়াটার আপটেক বাই মোস্ট প্ল্যান্ট ভায়া রুটস থেকে কিন্তু গাছ ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্টস, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ জল তারা অ্যাবজর্ব করে, সেই জলটাকে পাঠিয়ে দেয় তোমার জাইলেম দিয়ে টু দ্য এভরিয়াল পার্টস অফ দি প্ল্যান্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, ফুট অ্যান্ড মাউথ ডিজিজেস ইন অ্যানিমালস, আ কারেন্ট এপিডেমিক ইন সাম পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ইজ কজড বাই ড্যাশ। কিছু অ্যানিমালসদের একটা খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কিছু বছর ধরে, সেটা হচ্ছে অ্যানিমালসদের ডিজিজ হচ্ছে, ফুট এবং মাউথে তাদের ডিজিজ হচ্ছে। তো এই ডিজিজগুলো
কী কারণের সেগুলো হচ্ছে অ্যানিমালসদের মধ্যে। এর কারেক্ট অ্যান্সার অপশন সি, ডিউ টু ভাইরাস। তো সারা বিশ্বে যে কারেন্ট একটা এপিডেমিক হয়ে দাঁড়িয়েছে যে অ্যানিমালসদের মধ্যে মাউথ এবং ফুটের মধ্যে কিছু ডিজিজেস হচ্ছে, তো সেই ডিজিজের কারণ হচ্ছে কি ভাইরাস। তো একটু এই ব্যাপারে দেখে নিই আমরা। ফুট অ্যান্ড মাউথ ডিজিজেস ইন অ্যানিমালস, হুফ অ্যান্ড মাউথ ডিজিজেস ইজ এ ভাইরাল ইনফেকশন এফেক্টিং ক্লোভেন হুফড ডোমেস্টিক অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস। তো একটা কমন ডিজিজ যেটা ম্যাক্সিমাম অ্যানিমালসদের মধ্যে দেখা যাচ্ছে, ডোমেস্টিক হোক বা ওয়াইল্ড অ্যানিমাল হোক, সেটা হচ্ছে কি একটা ভাইরাস এফেক্টেড ডিজিজ, সেটা ফুট এবং মাউথের মধ্যে জেনারেলি দেখা যাচ্ছে। আর সেই ভাইরাসটি একটা সেম ফ্যামিলি থেকে বিলং করে, সেই ফ্যামিলিটি হচ্ছে পিকর্নাভিরিডিয়া। ঠিক আছে, এই ফ্যামিলি থেকে যে ভাইরাসগুলো বিলং করে সেই ভাইরাসগুলো কিন্তু তোমার ওয়াইল্ড অ্যানিমেল হোক, ডোমেস্টিক অ্যানিমেলস হোক, সেই অ্যানিমেলসগুলোর মধ্যে মাউথ এবং ফুটের মধ্যে একটা ডিজিজ ক্রিয়েট করছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। A person having AB group of blood can donate blood to the person having dash. যদি কোনো মানুষের AB গ্রুপ ব্লাড থাকে তো সে কোন ব্লাড গ্রুপের পার্সনকে তারা ব্লাড ডোনেট করতে পারবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, AB গ্রুপ। সমস্ত ধরনের AB গ্রুপের, ঠিক আছে, AB গ্রুপের যে সমস্ত AB গ্রুপের যে সমস্ত মানুষের যদি ব্লাড গ্রুপ থাকে তাদের কিন্তু ইজিলি তারা AB গ্রুপ যে আছে তারা ব্লাড ডোনেট করতে পারবে। ক্লিয়ার? বুঝা গেছে? তো একটু দেখে নিয়ে ব্যাপারে। ইফ আ পার্সন বিলংস টু দ্য blood group AB, he has both A and B antigen on the surface of his red blood cell and no A or B antibodies at all in his blood plasma. So he can donate blood to those having AB group blood group but can receive blood from AB, A, B and O group. তো যদি কোনো মানুষের যদি ব্লাড গ্রুপ AB থাকে তার মানে হচ্ছে সে তার ব্লাডের মধ্যে A এবং B অ্যান্টিজেন আছে, তার যে রেড ব্লাড সেল আছে সেই রেড ব্লাড সেলের মধ্যে A এবং B অ্যান্টিজেন পাওয়া যায়। ক্লিয়ার? কিন্তু তাদের মধ্যে কিন্তু A অথবা B এর অ্যান্টিবডিজ কিন্তু নেই তাদের ব্লাড প্লাজমার মধ্যে। তো তারা কিন্তু ব্লাড ডোনেট করতে পারবে একমাত্র AB ব্লাড গ্রুপকে ডোনেট করতে পারবে, কিন্তু তারা রিসিভ করতে পারবে A, B বা O গ্রুপের থেকে। ঠিক আছে, তাদেরকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টার। ঠিক আছে, AB গ্রুপ যেটা হয় সেটাকে বলা হয় ইউনিভার্সাল অ্যাকসেপ্টার, আর O গ্রুপকে বলা হয় বা O পজিটিভকে বলা হয় ইউনিভার্সাল ডোনার। ক্লিয়ার? একজন রিসেপ্টার বা অ্যাকসেপ্টার, ইউনিভার্সাল রিসেপ্টার হচ্ছে তোমার AB গ্রুপ আর ইউনিভার্সাল ডোনার হচ্ছে O গ্রুপ। বুঝা গেল? ক্লিয়ার হচ্ছে? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। Which among the given listed is not a feature of organic farming? এগুলোর মধ্যে কোনটাকে মানে কোন অপশনকে আমরা বলবো না অর্গানিক ফার্মিং হিসাবে লিস্ট করব না? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ইউজ অফ সিনথেটিক ফার্টিলাইজার। সিনথেটিক ফার্টিলাইজার ইউজ কিন্তু আমরা অর্গানিক ফার্মিং হিসাবে কনসিডার করব না। অর্গানিক ফার্মিং কাকে বলে? অর্গানিক ফার্মিং ইজ আ ফর্ম অফ এগ্রিকালচারাল that relies on technique such as crop rotation, green manure, compost and biological pest control. তো অর্গানিক ফার্মিং জেনারেলি কী হয়, একটা এগ্রিকালচারাল প্র্যাকটিস যেখানে কী হয় কোন কোন টেকনিক ইউজ করা হয়, ক্রপ রোটেশন ইউজ করা হয়, গ্রিন ম্যানিওর ইউজ করা হয়, কম্পোস্ট এবং বায়োলজিক্যাল পেস্ট কন্ট্রোল ইউজ করে নর্মাল অর্গানিক ফার্মিং করা হয়। ইট ইউজেস ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড ইফ দে আর কনসিডার্ড ন্যাচুরাল, but it excludes the use of synthetic petrochemical fertilizer and pesticides plants grow. তারা সেই ধরনের পেস্টিসাইড এবং ফার্টিলাইজার ইউজ করবে যেগুলোকে ন্যাচুরাল কনসিডার করা হবে। ক্লিয়ার? সাচ অ্যাজ বোন মিল ফ্রম অ্যানিমালস অর প্রিথ্রিন ফ্রম ফ্লাওয়ার্স। বাট কোনগুলোকে এক্সক্লুড করবে? সিনথেটিক পেট্রোকেমিক্যাল যে ফার্টিলাইজারগুলো আছে, পেস্টিসাইডসগুলোকে সেগুলোকে এক্সক্লুড করবে। একদম অর্গানিক ফার্মিং মানে হচ্ছে একদম অর্গানিক প্রোডাক্ট দিয়ে তারা ফার্মিং করা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে। কনসিডার ফলোয়িং অর্গানিজম অ্যাগারিকাস, নস্ট্যাক, স্পাইরোগাইরা। Which of the above is or are used as biofertilizer or biofertilizers? তো যদি তিনটাকে আমরা কনসিডার করি, অ্যাগারিকাস, নস্টক এবং স্পাইরোগাইরা, এগুলোর মধ্যে কোনটি আমরা ইউজ করি অ্যাজ আ বায়োফার্টিলাইজার্স হিসেবে? সঠিক উত্তর হবে অপশন বি, সেটা হচ্ছে অনলি টু, মানে নস্টককে আমরা ইউজ করি অ্যাজ আ বায়োফার্টিলাইজার হিসাবে। অ্যাগারিকাস ইন দ্য মাশরুম, মেনি অফ হুজ স্পিসিস আর এডিবল। Spirogyra chiefly occurs in ponds, pools, ditches and similar other places.
because of the slippery fields on the thread is often called pond scum or water silk. তো অ্যাগারিকাস জেনারেলি কি হয়, এটা হচ্ছে একটা মাশরুম যেগুলোর প্রচুর স্পিসিস আছে যেগুলো আমরা ইজিলি খেতে পারি। স্পাইরোগাইরা কোথায় পাওয়া যায়? পন্ড, পুল, ডিচেসে পাওয়া যায় এবং কিছু অন্য জায়গায়ও পাওয়া যায়। আর এর মধ্যে কি একটা স্লিপারি একটা ফিল থাকে, ঠিক আছে। এর যে থ্রেডগুলো থাকে, স্পাইরোগাইরার যে থ্রেডগুলো থাকে সেগুলো হয় খুব স্লিপারি, আর এটাকে তাই জন্য বলি আমরা জেনারেলি পন্ড স্কাম অথবা ওয়াটার সিল্ক হিসাবেও কনসিডার করি স্পাইরোগাইরাকে। আর নস্টককে আমরা জেনারেলি ইউজ করি অ্যাজ এ বায়ো ফার্টিলাইজার হিসাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, which of the following one of the following gland is responsible for secretion of sex hormone? এগুলোর মধ্যে কোন গ্ল্যান্ড রেসপন্সিবল হচ্ছে সেক্স হরমোনকে সিক্রেট করার জন্য? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে পিটিউটারি গ্ল্যান্ড। পিটিউটারি গ্ল্যান্ড কি হয়, তারা রেসপন্সিবল হয় সেক্স হরমোনকে সিক্রেট করার জন্য। দ্য পিটিউটারি ইজ সামটাইমস রেফার্ড টু অ্যাজ মাস্টার গ্ল্যান্ডস, ইট কন্ট্রোল হরমোন ফাংশন সাচ অ্যাজ আওয়ার টেম্পারেচার। তো পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা জেনারেলি বলি কি মাস্টার গ্ল্যান্ড হিসেবে এটাকে কন্ট্রোল করি। সমস্ত ধরনের হরমোনাল যে ফাংশনের কন্ট্রোল আছে সেটা কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের কাছেই আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, ডিউরিং দ্য ডে টাইম প্লান্টস ড্যাশ। তো এখানে অপশন দেওয়া আছে, তো ডে টাইমে প্ল্যান্ট কি করে? এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভ আউট অক্সিজেন। তো এই প্রসেসটাকে বলা হয় কি ফটোসিনথেসিস। তো এখানে কি হয়, প্লান্ট ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড ইউজ করে উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল, দে ইউজ টু মেক ফুড অ্যান্ড তোমার গ্লুকোজ অথবা তোমার গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। ক্লিয়ার? তো একটু দেখে নিই এক্সপ্লেনেশনটা। প্লান্ট রেসপায়ার থ্রু দ্য ডে while photosynthesis takes place only in the presence of sunlight. In daytime, CO2 produced during respiration is used by the plant in photosynthesis. So CO2 is not released into the environment. The oxygen produced during the photosynthesis is released through the air through stomata. যেটাই বললাম যে দিনের বেলা কি হয়, ফটোসিনথেসিস হয় প্লান্টসের মধ্যে। তো প্লান্টস কার্বন ডাইঅক্সাইডটাকে ইউজ করে, ওয়াটারটাকে ইউজ করে ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট অ্যান্ড ক্লোরোফিল। তারা কি করে, অক্সিজেন এবং গ্লুকোজ তারা প্রডিউস করে। দিনের বেলা কী হয়, যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা রিলিজ করি সেটা কী হয়, প্লান্ট ইউজ করে অ্যাজ আ ফুড হিসাবে। আর তারা কিন্তু তারা যে জিনিসটাকে সিক্রেট করে বা এক্সক্রিট করে সেটা হচ্ছে অক্সিজেন, সেটা আমরা কিন্তু ইউজ করি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, বুলবিলিস টেক্স পার্ট ইন ড্যাশ। বুলবিলিস কিসে অংশগ্রহণ করে? সঠিক উত্তরে অপশন এ, ভেজিটেটিভ রিপ্রোডাকশন। এই ভেজিটেটিভ রিপ্রোডাকশন হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে কোন জিনিসটি ইনভলভ থাকে সেটা হচ্ছে বুলবিলিস। ঠিক আছে, বুলবিলস। ক্লিয়ার? বুলবিল ইজ এ স্মল বাল্ব লাইক অর্গান অফ ভেজিটেটিভ রিপ্রোডাকশন গ্রোয়িং ইন লিভ এক্সাইল অর অন ফ্লাওয়ার স্টক অফ প্লান্ট such as the onion and tiger lily. The bulbils drop from the parent plant onto the ground, give out adventitious roots and develop into new plant. It is the reproductive organ that take part in vegetative reproduction. তো বুলবিল এটা হচ্ছে একটা কি স্মল বাল্ব লাইক অর্গান, যেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন করতে কিন্তু হেল্প করে। কোথায় থাকে? লিফের এক্সাইল অথবা ফ্লাওয়ারের স্টকে এটি জেনারেলি পাওয়া যায়। তো কিভাবে বুলবিলস রিপ্রোডাকশন করে সেটা হচ্ছে যে প্যারেন্ট যে প্ল্যান্ট থাকে সেখান থেকে বুলবিলস কী হয়, ড্রপ হয়। সেই বুলবিলসটা ড্রপ হওয়ার পর সেই বুলবিলসের মধ্যে থেকে অ্যাডভেন্টেশিয়াস রুটস বেরোয়। সেই রুটসটা কী করে, নতুন একটা প্লান্টসকে ডেভেলপ করার জন্য সেটা হেল্প হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? তো সেখান থেকে কী হয়, মানে এই মেইন যে প্ল্যান্টস থাকে বা প্যারেন্ট যে প্ল্যান্টস থাকে তার একটা বাল্ব লাইক স্ট্রাকচার থাকে, সেটাকে বুলবিলস বলি। সেই বুলবিলসটা পড়ে যায় গ্রাউন্ডের মধ্যে, সেই গ্রাউন্ডে পড়ে যাওয়ার পর সেখান থেকে অ্যাডভেন্টেশিয়াস রুটস বেরোয়, সেই প্ল্যান্টসটা দিয়ে আস্তে আস্তে গ্রো হয়। সেই প্রসেসটাকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, ব্লু গ্রিন অ্যালগি আর ইনক্লুডেড ইন দ্য ড্যাশ গ্রুপ। ব্লু গ্রিন অ্যালগি কোন গ্রুপে ইনক্লুড করা হয়? সঠিক উত্তরে অপশন ডি, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে ব্লু গ্রিন অ্যালগিকে ইনক্লুড করা হয়। এটা দেখে নিয়ে যাবে। Blue green algae are included in the group of cyanobacteria, which is a heterogeneous group of prokaryotic, principally photosynthetic organism. তো ব্লু গ্রিন অ্যালগি তারা কিন্তু হচ্ছে ফটোসিনথেটিক অর্গানিজম, তারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর এই ধরনের অ্যালগিগুলোকে কোথায় আমরা কোন গ্রুপের মধ্যে সেটাকে ইনক্লুড করি, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া গ্রুপের মধ্যে ইনক্লুড করে। সেটা হচ্ছে হেট্রোজিনিয়াস গ্রুপ অফ প্রোক্যারিওটিক। আর এরা নিজের খাবার নিজে তৈরি করতে ক্ষমতা রাখে, এগুলোকে বলে ফটোসিনথেটিক অর্গানিজমস।
ক্লিয়ার। নেক্সট কোশ্চেন এখানে কি আছে, ফ্রম উইচ পার্ট অফ ওপিয়াম প্লান্ট উই গেট মরফিন। ওপিয়াম প্ল্যান্টের কোন পার্ট থেকে আমরা মরফিন পাই? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে ফ্রুট কোট। তো মরফিন যেটা ওপিয়াম প্ল্যান্ট থেকে জেনারেলি আমরা এক্সট্র্যাক্ট করি, সেটা কোন জিনিসটা, সেটা হচ্ছে ফ্রুট কোট। মরফিন ইজ প্রিডমিনেন্ট অ্যালকলয়েড ফাউন্ড ইন varieties of opium poppy plant. It is obtained in the form of liquid form, the fruit capsule of poppy, actually postu, actually ঠিক আছে, পোস্তু, পপিকে বলে পোস্তু। The latex which oozes from the insection is collected and dried to produce raw opium, about 8 to 14% morphine by dry weight. তো মরফিন আমরা কোথা থেকে পাই? মরফিন হচ্ছে একটা অ্যালকলয়েড, যেটা জেনারেলি আমরা পাই হচ্ছে ওপিয়াম পপি প্ল্যান্ট থেকে পাই। এটা লিকুইড ফর্মে সেটা আমরা অবটেন করি ফ্রুট ক্যাপসুল থেকে। পপি প্ল্যান্টের যে ফ্রুট ক্যাপসুল সেখান থেকে সেটাকে আমরা অবটেন করি, দিয়ে ওইখানের মধ্যে একটা আঠা মতনের জিনিস পাই, সেই আঠাটাকে আমরা কী করি, শুকাই। শুকানোর পর সেখান থেকে কী হয়, মরফিন সেটাকে সিক্রেট হয় বা জেনারেট হয়। ক্লিয়ার? তো এটা অ্যাকচুয়ালি পোস্ত গাছ, যেটা আমরা বলছি পপি, সেটা হচ্ছে পোস্ত গাছ। তো পোস্ত গাছের যে ফ্রুট কোট হয় সেখান থেকে কি একটা ল্যাটেক্স মতন একটা আঠা মতন জিনিস বেরোয়, সেই জিনিসটাকে শুকিয়ে কিন্তু জেনারেলি তোমার মরফিন তৈরি করা হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা কি আছে, প্লান্টস ডিফার ফ্রম অ্যানিমালস ইন হ্যাভিং ড্যাশ। অ্যানিমালস এবং প্লান্টসের মধ্যে যদি আমি ডিফারেন্সিয়েট করি, তো প্লান্টস কীভাবে অ্যানিমালস থেকে ডিফারেন্ট? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোকালাইজড গ্রোথ। Plant produced new cell and grow only in their shoot and root apical meristems and leaf primordia. This is the localized growth. In contrast, in parts of animal body grow diffused growth. তো অ্যাকচুয়ালি প্লান্টস আর অ্যানিমালস যদি আমি কনসিডার করি, তো প্লান্টস কী হয়, যে গ্রোথটা হয় সেটা কিন্তু তাদের শুটস, ম্যাক্সিমাম যে গ্রোথটা হয়, যে নিউ সেল যেটা তৈরি হয় সেটা কিন্তু গ্রো করে শুটস এবং কিছু রুট অ্যাপিক্যাল মেরিস্টেমের মধ্যে। বাট যদি আমি অ্যানিমালস যদি কনসিডার করি, অ্যানিমালস কিন্তু চারদিক থেকেই তারা কিন্তু গ্রো করে, ঠিক আছে। আর প্ল্যান্টের যে গ্রোথটাকে বলি সেটা হচ্ছে লোকালাইজড গ্রোথ, বাট অ্যানিমাল যে গ্রোথটা করে সেটা হচ্ছে কি ডিফিউজড গ্রোথ। ক্লিয়ার? এটি হচ্ছে ডিফারেন্স। প্ল্যান্টসের মধ্যে কী হয়, লোকালাইজড গ্রোথ হয়, অ্যানিমালসের মধ্যে ডিফিউজড গ্রোথ হয়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আর কি আছে, ইউট্রোফিকেশন অফ আ ওয়াটার বডি এনহ্যান্স। তো এখানে বলেছে ওয়াটার বডিজের মধ্যে যদি ইউট্রোফিকেশন যদি হয়, তো কোন জিনিসটাকে ইনক্রিজ করে দেয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড এবং অর্গানিক ম্যাটার প্রোডাকশন। এটা দেখে নিয়ে ব্যাপারে, ইউট্রোফিকেশন ইজ আ প্রসেস by which a body of water becomes enriched in dissolved nutrients as phosphates, stimulating the growth of aquatic life, plant life, usually resulting in the depletion of dissolved oxygen. তো ইউট্রোফিকেশন কী হয়, অ্যাকচুয়ালি সয়েল ইরোশন হয়, ডাম্পিং অফ ওয়েস্ট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, সিভেজ, এইগুলোর কারণে কী হয়, জলের মধ্যে পলিউটেন্ট বেশি হয়ে যায়, ঠিক আছে। ডিজলভ যে নিউট্রিয়েন্টস হয় সেগুলো কিন্তু বেশি হয়ে যায়, এক্সাম্পল ফসফেটস। ক্লিয়ার? এই কারণে যে সমস্ত অ্যাকোয়াটিক যে প্ল্যান্টস থাকে, অ্যাকোয়াটিক যে অ্যানিমালস থাকে, তাদের সেগুলোর মধ্যে কী হয়, অক্সিজেনের যে লেভেল, ঠিক আছে, ডিজলভ অক্সিজেনের লেভেলের মধ্যে কী হয়, ডিপ্লেশন হয়। সে কারণেই অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে যায় এবং প্রচুর পরিমাণে অর্গ্যানিক যে ম্যাটার হয় সে প্রোডাকশনটা কিন্তু বেড়ে যায়। ক্লিয়ার? আর এই কারণেই অ্যাকোয়াটিক অ্যানিমালসদের কিন্তু সার্ভাইভালের অনেকটি সমস্যা হয়। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, দ্য নিউট্রিটিভ টিস্যু ইন দ্য সিড অফ হায়ার প্লান্ট ইজ নোন অ্যাজ ড্যাশ। তো হায়ার প্লান্টের মধ্যে যে সিডগুলো পাওয়া যায় সেখানে একটা নিউট্রিটিভ টিস্যু থাকে, তো সেই জিনিসটাকে কি বলা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে এন্ডোস্পার্ম। দ্য সিড ইনক্লুড থ্রি প্রাইমারি রিজন, দ্য এমব্রায়ো, নিউট্রিটিভ টিস্যু অ্যান্ড সিড কোট। The endosperm may be consumed as embryo as it may legumes which used the cotyledons as a food source during germination. Endosperm is a nutritive tissue that sustain the embryo and seedling. সিডের দুটো পার্ট হয়, একটা হচ্ছে এপিক্যাল, একটা হচ্ছে রেডিয়াল। রেডিয়ালটা রুটস হয়ে যায়, এপিক্যালটা শুটস হয়ে যায়। এরপরে একটা সিড যখন আমরা লাগাই, ইনিশিয়ালি তারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে না। তো ইনিশিয়ালি সিডটাকে গ্রোথ করার জন্য তাদের এমব্রায়োর মধ্যে স্টোর ফুড থাকে, সেই ফুডটা ইউজ করে সেই সিডটা কী হয়,
ছোট্ট একটা গাছে পরিণত হয়, সেটাকে বলি আমরা কি সিডলিং। সিডলিংয়ের মধ্যে যখন তাদের গাছ মানে পাতা যখন বেরিয়ে যায় তখন সেই গাছটা কিন্তু তাদের সেই গাছটা ক্ষমতা থাকে ফটোসিনথেসিস করার জন্যে। ক্লিয়ার? তো এই যে এন্ডোস্পার্ম, ঠিক আছে, এন্ডোস্পার্ম বা তোমার যে জিনিসটার ভিতরে আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে কটিলিডেন্স, ঠিক আছে, মোনোকট, দু ধরনের সিড, ডাইকট, মোনোকট, আর তার ভিতরে যে কটিলিডেন্স হয় সেই কটিলিডেন্সের মধ্যে কি কিন্তু তোমার অলরেডি খাবার স্টোর করা থাকে। ক্লিয়ার? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন কি আছে, সাম স্পিসিস অফ প্লান্ট আর ইনসেক্টিভাইরাস, ওয়াই? আমরা অনেক ধরনের গাছ পড়েছি, পিচার প্ল্যান্ট, ঠিক আছে, ভেনাস ফ্লাই ট্র্যাপ, এগুলো হচ্ছে কি ইনসেক্টিভাইরাস প্ল্যান্ট। এরা কিন্তু ইনসেক্টকে ট্র্যাপ করে তাদের মধ্যে থেকে নাইট্রোজেনটাকে অ্যাবজর্ব করে নেয়, ঠিক আছে। তো কেন ইনসেক্টিভাইরাস প্ল্যান্ট এদেরকে বলা হয়? এর সঠিক উত্তর এ যাবে অপশন ডি, সেটা হচ্ছে দে আর অ্যাডাপ্টেড টু গ্রো ইন নাইট্রোজেন ডেফিসিয়েন্ট সয়েল and thus depend on insect and sufficient nitrogenous nutrient। তো আগে আমি বললাম যখন এই যে প্ল্যান্টসগুলোর কথা বলি আমরা, ইনসেক্টিভাইরাস প্ল্যান্ট, এদের লিভসের মধ্যে যদি কোনো ইনসেক্ট যদি গিয়ে বসে তো সেই ইনসেক্ট তারা ট্র্যাপ করে নেয়, তাদের শরীরের মধ্যে থেকে যে সমস্ত নাইট্রোজেনটা যদি পায় সেটাকে অ্যাবজর্ব করে নেয়। কারণ হচ্ছে ইনসেক্টিভাইরাস প্ল্যান্ট কিন্তু নাইট্রোজেন ডেফিসিয়েন্ট সয়েলে তারা গ্রোথ করে, তারা কিন্তু নাইট্রোজেন অ্যাবজর্ব করতে পারে না। ক্লিয়ার? নাইট্রোজেন অ্যাবজর্ব করতে না পারার কারণেই তারা কিন্তু ইনসেক্টকে ট্র্যাপ করে তার মধ্যে থেকে নাইট্রোজেনটাকে তারা অ্যাবজর্ব করে। ক্লিয়ার? একটু এক্সপ্লেনেশনে দেখো, দ্য ল্যাক ইন দ্য পাওয়ার অফ টেকিং নাইট্রোজেন ফ্রম দ্য সয়েল as they grow in waterlogged swampy soil deficient in nitrogenous compound, hence they are termed as partly heterotrophs. These plant fulfill their nitrogen requirement through small insect and thus they are known as insectivorous plant. Clear? বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, দ্য অ্যাসিড স্টোর ইন ব্যাটারিজ ইজ, ব্যাটারিজের মধ্যে যে অ্যাসিডটি স্টোর থাকে সেটা কি অ্যাসিড? সঠিক উত্তর এ অপশন বি, সালফিউরিক অ্যাসিড, H2SO4। ক্লিয়ার? ব্যাটারির মধ্যে আমরা জেনারেলি H2SO4 অ্যাসিড পাই। In a lead acid battery, the cathode is made up of lead oxide and anode is made up of metallic lead. অ্যানোড আর ক্যাথোড থাকে, ক্যাথোড কী দিয়ে তৈরি হয়? lead dioxide দিয়ে, এবং অ্যানোড কী দিয়ে তৈরি হয়? metallic lead. The two electrodes are separated by an electrolyte of sulfuric acid. দুটো যে ইলেকট্রোড থাকে সেগুলো কী দিয়ে সেপারেট করা থাকে? একটা ইলেকট্রোড দিয়ে সেপারেট করা থাকে, একটা ইলেকট্রোলাইট দিয়ে সেপারেট করা থাকে, সেটা হচ্ছে কি সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? As the battery charges, the sulfuric acid react with the lead in the anode and cathode to produce lead sulfate. যখন এই ব্যাটারিজগুলোকে যখন চার্জ করা হয় তখন কি হয়? সালফিউরিক অ্যাসিডটা রিয়াক্ট করে অ্যানোডের লেডের সাথে এবং ক্যাথোডের লেডের সাথে প্রডিউস করার জন্য lead সালফেট। তো কোন ধরনের অ্যাসিড জেনারেলি আমরা ইউজ করি lead অ্যাসিড ব্যাটারি? সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? চলো শেষ প্রশ্ন কেন কি আছে আজকের, দ্য কমনলি ইউজড কুলেন্ট ইন রেফ্রিজারেটর ইজ, রেফ্রিজারেটরের মধ্যে কমনলি ইউজড কুলেন্ট কি? কোন কুলেন্টটা জেনারেলি আমরা ইউজ করি? তো নর্মালি আমরা রেফ্রিজারেটরের মধ্যে যে কুলেন্টটা ইউজ করি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ফ্রেয়ন, ঠিক আছে। বাট কিন্তু এখন আমরা ফ্রেয়ন অতটা ইউজ করি না। ক্লিয়ার? ফ্রেয়ন কিন্তু সিএফসি গ্যাসের আন্ডারে আসে, ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসের আন্ডারে আসে, যে কারণে ফ্রেয়নটা কি হয় তোমার এনভায়রনমেন্ট যে ওজোন যে লেয়ার আছে সেই ওজোন লেয়ারটা ডিপ্লিট করে। সে কারণে কিন্তু আমরা সিএফসির গ্যাসের আন্ডারে যে সমস্ত গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখন ইউজ করি না। তো এখন আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে 111 tetrafluoroethane HFC 134A। একটু দেখে নিয়ে ব্যাপারে, modern refrigerators usually used refrigerant called HFC 134A 111 tetrafluoroethane, which does not deplete the ozone layer instead of freon. Freon used to be the most common refrigerant till 1980s. However, it is used as declined since in 1990s because it comes under chlorofluorocarbon. যেটা আমি বললাম, এখন মডার্ন যে রেফ্রিজারেটরগুলো আছে সেগুলোর মধ্যে ইউজ করি আমরা HFC 134A 111 tetrafluoroethane, যেটা ওজোন লেয়ারকে ডিপ্লিট করে না। বাট আগে 1980 সালের সময় আমরা যেটা ইউজ করতাম সেটা হচ্ছে ফ্রিয়ন, যেটা হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বন এর আন্ডারে আসে। বাট এখন এটা
জেনারেলি কী হয়, ওজোন লেয়ারটাকে ডিপ্লিট করে, তো সে কারণে কিন্তু আমরা এগুলোকে এখন ইউজ করি না। বোঝা গেছে? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা এমসিকিউ যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি তোমরা প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। অবশ্যই তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যে কোশ্চেনগুলো তোমরা ইম্পর্টেন্ট বুঝেছো তো সেগুলোকে একটু পারলে খাতায় নোট ডাউন করে রাখো, বা নতুন ধরনের যদি কোনো কোশ্চেন পাও সেগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদের সাথে সায়েন্সের আরও ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।